গুড মর্নিং প্রত্যেককে, যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি। আচ্ছা, তোমরা জানো মিসলেনিয়াস 2024 নোটিফিকেশন বেরিয়ে গেছে? কারা কারা জানো যে মিসলেনিয়াস 2024 নোটিফিকেশন বেরিয়ে গেছে? দু 2026 নয়, 2024। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও জাস্ট এক মিনিট। আমার মেলটা কোথায় গেল? এই যে পেয়ে গেছি। চলো শুরু করা যাক। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, তো তার জন্য একটু ক্যামেরাটা বন্ধ রাখছি। কারা কারা প্রথমবার এই ক্লাসটা করছো একটু জানিয়ে দাও তো আমাকে। কারা কারা প্রথমবার ফার্স্ট টাইম এই ক্লাসটা করছো? মিসলেনিয়াস এটা একটা পরীক্ষা, WBPSC থেকে এই পরীক্ষাটা নেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, যারা যারা, তো মিসলেনিয়াস সেটা আমাদের রাজ্য সরকারের পরীক্ষা, বহুদিন অপেক্ষার পর তারপর ফাইনালি আমাদের কাছে কিন্তু এই পরীক্ষাটার যে নোটিফিকেশন সেটা এসেছে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের প্রথমেই আমি জানিয়ে দিলাম, ঠিক আছে? চলো শুরু করা যাক, জাস্ট এক মিনিট। আচ্ছা, যারা একদম প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো তাদের জন্য কিছু কথা প্রথমে বলে দিই। এটা আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। এখানে আমরা সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়াশুনো করে থাকি, ঠিক আছে? এইবার দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স এটা সমস্ত পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে প্রত্যেককে আমি বলবো যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ম্যাগাজিন রয়েছে, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের ম্যাগাজিন, সেটা প্রত্যেকে নিয়ে নিও। যারা নিয়ে নিয়েছো তারা জানো কতটা ইম্পর্টেন্ট। আর পুরো সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আজকে এবং কালকে প্রতি শনিবার দিন 12টা থেকে 1টা এবং প্রতি রবিবার দিন 10টা থেকে 11টা, এই 2 ঘন্টায় আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? তো যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে গুড আফটারনুন জানিয়ে ক্লাস শুরু করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি, কর্নেল সের জং জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? কর্নেল সের জং জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? কি হবে আমাদের রাইট আনসার? কর্নেল সের জং জাতীয় উদ্যান। দেখো, প্রথমে আমাদের জানতে হবে আমাদের দেশে কতগুলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে। তো আমাদের দেশে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের সংখ্যা কতগুলো? আমাদের দেশে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 107। 107টা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে, ঠিক আছে? এক নম্বর। এই লাস্ট যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সেটার নাম কি? সেটার নাম হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান। শিমলিপাল জাতীয় উদ্যান, শিমলিপাল জাতীয় উদ্যান এটা হচ্ছে আমাদের লাস্ট জাতীয় উদ্যান। এইবার কর্নেল সের জং জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। হিমাচল প্রদেশ রাজ্যে এই কর্নেল সের জং জাতীয় উদ্যানটি অবস্থিত। এটা রিসেন্টলি খবরে এসেছিল, তার জন্য কিন্তু এটা আমাদের জানতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য আমাদের জানতে হবে, আমাদের দেশে বর্তমানে কতগুলো রামসার সাইট রয়েছে বলতো? আমাদের দেশে বর্তমানে কতগুলো রামসার সাইট রয়েছে?
এই ক্লাসটা করা অত্যন্ত প্রয়োজন অর্ক ঘোষ, ঠিক আছে? এই ক্লাসটা করে নাও। বাহ, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো। আমাদের দেশে বর্তমানে যতগুলো রামসার সাইট রয়েছে তার নাম কি? দেখো, লাস্ট যে রামসার সাইট সেটা উত্তরপ্রদেশের আলিগড় জেলাতে অবস্থিত, উত্তরপ্রদেশের আলিগড় ডিস্ট্রিক্টে অবস্থিত শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি, শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি। শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি, ঠিক আছে? তো শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি এটা কোন রাজ্যে অবস্থিত? শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি এটি অবস্থিত হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে, উত্তরপ্রদেশ রাজ্যে, ঠিক আছে? উত্তরপ্রদেশ রাজ্যে এই স্নেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি অবস্থিত। এটা উত্তরপ্রদেশের কোন জেলাতে অবস্থিত? আলিগড়। উত্তরপ্রদেশের যে আলিগড় জেলা আছে সেই আলিগড় জেলাতে এই স্নেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি এটি অবস্থিত। ওকে, এইবার দেখো এটা কবে অ্যাড হয়েছে? 22শে এপ্রিল কিন্তু রামসার সাইটে অ্যাড হয়েছে। আমাদের দেশে সব মিলিয়ে এখন বর্তমানে রামসার সাইটের সংখ্যা হয়ে গেছে কত? 99। আমাদের দেশে এখন সব মিলিয়ে বর্তমানে রামসার সাইটের সংখ্যা হয়ে গেছে কত? 99। এইবার দেখো অনেকে বলছো যে রামসার সাইট কি। দেখো, একটা রামসার সম্মেলন হয়েছিল ইরানের রামসারে। তো রামসার সম্মেলনের পর জলাভূমিকে সংরক্ষণ করে রাখার জন্য যে সমস্ত জলাভূমিকে স্বীকৃতি দেয়া হয় রামসার সাইট হিসেবে, সেটা হচ্ছে আমাদের দেশে কতগুলো আছে? 99 রয়েছে। ওকে স্যার, আজকে সিএ বইটা পেলাম, বইটা খুব ভালো, তো আমি প্রত্যেককে বলবো আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা নিয়ে নেওয়ার জন্য। তাহলে এই যে পুরো যা যা আমি জানতে পারলাম, কি কি আমি জানতে পারলাম একটু সবাই জেনে নিই। প্রথম কথা দেখো, কর্নেল সেরজং জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ রাজ্যে। শিখা ঝিল বার্ড স্যাংচুয়ারি এটা হচ্ছে আমাদের রামসার সাইট। কততম রামসার সাইট? 99তম রামসার সাইট, ঠিক আছে? আর আমাদের দেশে মোট 107টা জাতীয় উদ্যান রয়েছে। লাস্ট জাতীয় উদ্যান শিমলিপাল জাতীয় উদ্যান, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো যারা প্রথমবার ক্লাস করছো তাদের জন্য বলে রাখি, আমি ক্লাসের মধ্যে এমন ভাবে তোমাদেরকে পড়াই যাতে ক্লাসের পড়াশোনা পুরো ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা, রাম ওয়েটল্যান্ডস ডে, ওয়াটার ওয়েটল্যান্ডস ডে আমরা কবে পালন করি? এটা একটু তোমরা প্রত্যেকে লিখে জানাও তো। ওয়েটল্যান্ডস ডে এটা আমরা কবে পালন করে থাকি? ওয়েটল্যান্ডস ডে এটা আমরা কবে পালন করে থাকি? ওয়েটল্যান্ডস ডে এটা আমরা কবে পালন করে থাকি? বিশ্ব জলাভূমি দিবস, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব জলাভূমি দিবস আমরা কবে পালন করি? বিশ্ব জলাভূমি দিবস এটা আমরা কবে পালন করি? 2 ফেব্রুয়ারি, ঠিক আছে? বিশ্ব জলাভূমি দিবস এটা আমরা পালন করে থাকি কবে? 2 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি। ভেরি গুড। চলো নেক্সট আমরা চলে আসি। মুথুভান উপজাতি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? মুথুভান উপজাতির মানুষদের কথা কিন্তু খবরে উঠে এসেছে। এদেরকে আমরা কোন অঞ্চলে দেখতে পাই? মুথুভান উপজাতির মানুষদেরকে আমরা কোন অঞ্চলে দেখতে পাই? কি হবে? পূর্ব হিমালয়, পূর্ব ঘাট, ছোটনাগপুর মালভূমি, পশ্চিম ঘাট। মুথুভান উপজাতি প্রধানত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? দ্য মুথুভান ট্রাইব ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ রিজিয়ন? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে আমাদের ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট। ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাটে আমরা মুথুভান উপজাতির মানুষদেরকে দেখতে পাই। মুথুভান উপজাতির মানুষদেরকে আমরা কোথায় দেখতে পাই? পশ্চিম ঘাটে বা ওয়েস্টার্ন ঘাটে আমরা মুথুভান উপজাতির মানুষদেরকে দেখতে পাই, ঠিক আছে? মুথুভান উপজাতির মানুষদেরকে আমরা কোথায় দেখতে পাই? পশ্চিম ঘাটে বা ওয়েস্টার্ন ঘাটে আমরা দেখতে পাই। ওয়েস্টার্ন ঘাটের যে
সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকে লিখে নাও খাতায়, আনাইমুদি। আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদি। ঠিক আছে, নেক্সট দেখো, এআই চালিত চ্যাটবট অভয় এটি কোন সংস্থা থেকে চালু করা হয়েছে? এআই চালিত চ্যাটবট অভয় এটি যে সংস্থা থেকে চালু করা হয়েছে সেই সংস্থার নাম কি? এআই চালিত চ্যাটবট অভয় এটি কোন সংস্থা থেকে চালু করা হয়েছে? এআই চালিত চ্যাটবট অভয় এটা চালু করা হয়েছে কোন সংস্থা থেকে? এটা চালু করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে এআই চালিত চ্যাটবট অভয় এটা চালু করা হয়েছে। এআই চালিত চ্যাটবট অভয় এটা চালু করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে, সিবিআই থেকে চালু করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর তথ্য কি? এই যে অভয়, এটা কি করবে এই চ্যাটবটটি? এটা দেখো এআই চালিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত একটি চ্যাটবট যেটার নাম অভয়। এটা কি করবে? এটা আমাদের যে বলতে পারো যে ডিজিটাল বিভিন্ন রকমের যে কি বলে এটাকে, ডিজিটাল যে বিভিন্ন রকমের যে খারাপ কাজগুলো হয়, মানে এটাকে কি বলে অ্যাকচুয়ালি মাথার মধ্যেই আসছে না। হ্যাঁ, ডিজিটাল যে ক্রাইম গুলো হয় সেই ডিজিটাল ক্রাইম গুলোকে মোকাবিলা করার জন্য এআই চালিত চ্যাটবট অভয় কাজ করবে। ঠিক আছে, ডিজিটাল ফ্রড বা ডিজিটাল ক্রাইম গুলোকে বন্ধ করার জন্য, মোকাবিলা করার জন্য এআই চালিত চ্যাটবট অভয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঠিক আছে, চালু করেছে। এআই চালিত চ্যাটবট অভয় কাজ করবে। সাইবার ক্রাইম, একদম সাইবার ক্রাইম বলো বা ডিজিটাল ফ্রড বলো বা ডিজিটাল ক্রাইম বলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা চলে আসি। ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপন করা হচ্ছে? ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপন করা হচ্ছে? ইন হুইচ স্টেট ইউনিয়ন টেরিটরি ইজ ইন্ডিয়াস ফার্স্ট পেট্রোগ্লিফ conservation park being set up? In which state union territory is India's first petroglyph conservation park being set up? তো রাইট আনসার কি হচ্ছে? রাইট আনসার হচ্ছে আমাদের লাদাখ। ওকে, লাদাখ হচ্ছে আমাদের রাইট আনসার। ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপন করা হচ্ছে? এটা লাদাখে স্থাপন করা হচ্ছে। ঠিক আছে, এটা লাদাখে স্থাপন করা হচ্ছে। ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এটি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপন করা হচ্ছে সেটার নাম হচ্ছে লাদাখ। তো পেট্রোগ্লিফ এটা কি? দেখো আগেকার দিনে বিভিন্ন মানুষেরা শিলার উপর বিভিন্ন রকমের নকশা বা চিত্র বা ছবি বা লিপি এগুলোকে লিখত, সেগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য একটা পেট্রোগ্লিফ পার্ক তৈরি করা হচ্ছে ভারতবর্ষের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে? রাইট আনসার হচ্ছে লাদাখ। বুঝতে পারলে পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক কোনটি? চলো নেক্সট আমরা চলে আসি। আইএনএস তারাগিরি 2026 সালের এপ্রিলে কোন জায়গায় চালু করা হয়েছে? আইএনএস তারাগিরি এটা 2026 সালের এপ্রিলে কোন জায়গায় চালু করা হয়েছে? Where was INS Taragiri launched in April 2026? এপ্রিল 2026 এ আইএনএস তারাগিরি এটা এপ্রিল 2026 এ কোন জায়গায় চালু করা হয়েছে? বা ভেরি গুড, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে চালু করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল বিশাখাপত্তনমে আইএনএস তারাগিরি 2026 সালের এপ্রিলে চালু করা হয়েছে। 2026 সালের এপ্রিলে চালু করা হয়েছে আইএনএস তারাগিরি। নেক্সট আমরা চলে আসি। সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন শহরে অবস্থিত? সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন শহরে অবস্থিত? নিউ দিল্লি, চণ্ডীগড়, চেন্নাই, হায়দ্রাবাদ। তো সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন শহরে অবস্থিত? সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য
কি হবে রাইট অ্যান্সার? চণ্ডীগড় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন শহরে অবস্থিত? এটা চণ্ডীগড়ে অবস্থিত। সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে চণ্ডীগড়ে অবস্থিত। ভেরি গুড। তো রিসেন্টলি এটি খবরে এসছে। জিও পার্সি প্রকল্পের জন্য নোডাল মন্ত্রণালয় কোনটি? দেখো, পার্সি যে সমস্ত পার্সি ধর্মাবলম্বী মানুষেরা রয়েছে সেই সমস্ত মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো পার্সি ধর্মাবলম্বী মানুষদের যাতে সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য কিন্তু জিও পার্সি প্রকল্প চালু করা হয়েছিল। তো তাদের নোডাল মন্ত্রণালয়ের নাম হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় থেকে জিও পার্সি প্রকল্প চালু করা হয়েছিল। তো জিও পার্সি প্রকল্প এটা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় থেকে জিও পার্সি প্রকল্প চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি 2026 সালের এপ্রিলে বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার কোথায় চালু করা হয়েছে? 2026 সালের এপ্রিলে বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার এটি কোথায় চালু করা হয়েছে? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা। বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার এটি কোথায় চালু করা হয়েছে? 2026 সালের এপ্রিলে বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার এটি কোথায় চালু করা হয়েছে? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা। কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। তো দেখো, বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার এটা কোথায় চালু করা হয়েছে? এটা কেরালাতে চালু করা হয়েছে। ঠিক আছে, কেরালাতে চালু করা হয়েছে। বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার 2026-এ কোথায় চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে কেরালাতে। নেক্সট আমরা চলে আসি, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কোন মন্ত্রকের অধীনে চালু করা হয়েছে? 2025 সালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করা হয়েছিল। 2026-এ 11 বছর পূর্ণ হয়েছে, তার জন্য কিন্তু এটি খবরে এসছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটি কোন মন্ত্রকের অধীনে চালু করা হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। সরি, আমি না একটু ভুল বললাম, এটা আমি একটু দেখেও নিলাম ওই জন্য। ঠিক আছে, এটা কেরালা নয়, এটা কর্ণাটক হবে। কর্ণাটকের মাইসোরে। ঠিক আছে, কর্ণাটকের মাইসোরে। ওকে, তো এটা একটু তোমরা খাতায় লিখে নাও, কর্ণাটকের মাইসোরে। কর্ণাটকের মাইসোরে বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টারে চালু করা হয়েছে। বায়োনেস্টটা কর্ণাটক হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কর্ণাটকে হবে, আমি ভুল করে কেরালা করে দিয়েছিলাম। ঠিক আছে, কর্ণাটকের মাইসোরে এই বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার চালু করা হয়েছে কর্ণাটকের মাইসোর। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং, ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ডক্টর জিতেন্দ্র সিং তিনি কিন্তু 4 এপ্রিল 2026-এ এই সেন্টারের উদ্বোধন করেছেন। তো বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেছেন কে? ডক্টর জিতেন্দ্র সিং, তিনি হচ্ছেন আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিয়ন মিনিস্টার তিনি কিন্তু এই বাইর্যাক বায়োনেস্টের ইনকিউবেশন সেন্টারের বাইর্যাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেছেন। নেক্সট আমরা চলে আসি, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কোন মন্ত্রকের অধীনে চালু করা হয়?
তো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 2015 সালে চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যে মন্ত্রকের অধীনে চালু করা হয় সেই মন্ত্রকের নাম কি? তো রাইট আনসার হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়। ঠিক আছে, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটা চালু হয়েছে। তো রাইট আনসার হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, অপশন এ, মিনিস্ট্রি অফ ফিনান্স, 1 নম্বর। আর 2 নম্বর যেটা তোমাদেরকে বলার বিষয়, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় আমাদের ছোট ছোট যে শিল্পগুলো রয়েছে সেই সমস্ত ছোট ছোট শিল্প, কুটির শিল্প, এমএসএমই যে ছোট ছোট শিল্পগুলো, সেইগুলো কিন্তু বিভিন্ন রকম ঋণ নিয়ে তারা নিজেদেরকে আরো বেটার করে বা বুস্ট করে। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর যে দিনটাকে সিআরপিএফ এর বীরত্ব দিবস বা শৌর্য দিবস আমরা পালন করে থাকি, সিআরপিএফ ডে হিসেবে আমরা কোন দিনটাকে সেলিব্রেট করে থাকি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। সিআরপিএফ ডে, হ্যাঁ স্পিডেই করাচ্ছি, কোনো চিন্তা করো না। সিআরপিএফ ডে হিসেবে আমরা কোন দিনটাকে সেলিব্রেট করে থাকি? মানে সিআরপিএফ ডে নয়, সিআরপিএফ ভ্যালোর ডে, সিআরপিএফ এর বীরত্ব দিবস। এটা আমরা পালন করি 9th এপ্রিল। ঠিক আছে, 9th এপ্রিল আমরা সিআরপিএফ ভ্যালোর ডে পালন করে থাকি। ঠিক আছে, দেখো এই যে সিআরপিএফ ভ্যালোর ডে 9th এপ্রিল পালন করার পেছনে একটা কিন্তু কারণ রয়েছে। তো অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। রাইট আনসারটা আমরা আগে জেনে নিই। সিআরপিএফ ভ্যালোর ডে এটা আমরা পালন করে থাকি 9th এপ্রিল। তো প্রতি বছর যে দিনটাকে আমরা সিআরপিএফ ভ্যালোর ডে হিসেবে পালন করি সেই দিনটা হচ্ছে 9th এপ্রিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 1965 এ কেন এই 9th এপ্রিল দিনটাকে আমরা সিআরপিএফ ভ্যালোর ডে বা সিআরপিএফ এর বীরত্ব দিবস হিসেবে পালন করি, তার একটাই কারণ, 9th এপ্রিল 1965 এ 9th এপ্রিল 1965 এ পাকিস্তানের 2000 জন সৈন্যের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের সিআরপিএফ এর 2 জন জওয়ান সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু এই দিনটাকে আমরা সিআরপিএফ এর বীরত্ব দিবস হিসেবে পালন করি। ব্যাটেল অফ সর্দার পোস্টে 1965 এ ব্যাটেল অফ সর্দার পোস্ট, তো 1965 এ ব্যাটেল অফ সর্দার পোস্টে সিআরপিএফ এর 2 জন জওয়ান সাহসিকতার সঙ্গে পাকিস্তানের প্রায় 2000 জন সৈন্যের বিরুদ্ধে কিন্তু লড়াই করে। তো তার জন্য এই দিনটাকে আমরা, এই 2 জন সৈন্যের সাহসিকতার জন্য এই দিনটাকে আমরা সিআরপিএফ ভ্যালোর ডে হিসেবে পালন করে থাকি 9th এপ্রিল। ওকে, আর দেখো সিআরপিএফ এর ডে, সিআরপিএফ ভ্যালোর ডে এটা কিন্তু 9th এপ্রিল, আর সিআরপিএফ ডে এটা কবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সিআরপিএফ ডে এটা আমরা কবে পালন করি? এটা কিন্তু 27শে জুলাই পালন করে থাকি। 27শে জুলাই, 27শে জুলাই আমরা সিআরপিএফ ডে পালন করে থাকি। মনে থাকবে, দুটো আলাদা। 21শে এপ্রিল আমরা কি ডে পালন করি? 21শে এপ্রিল সিভিল সার্ভিস ডে। ঠিক আছে, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে এটা আমরা 21শে এপ্রিল পালন করে থাকি। 21শে এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালন করি। 22শে এপ্রিল আমরা কি পালন করি? 22শে এপ্রিল আমরা পালন করি আর্থ ডে। 22শে এপ্রিল এটা আমরা পালন করে থাকি আর্থ ডে। 22শে এপ্রিল এটা আমরা পালন করি আর্থ ডে। 21শে এপ্রিল এটা আমরা পালন করে থাকি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। তো ন্যাশনাল সিভিল সার্ভিস ডে এটা আমরা 21শে এপ্রিল পালন করি, আর 22শে এপ্রিল আর্থ ডে আমরা পালন করে থাকি। ঠিক আছে, 22শে এপ্রিল আর্থ ডে আমরা পালন করে থাকি। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। কোন শহর ভারতের প্রথম এআই চালিত ব্রেথেবল বিল্ডিং উদ্যোগ চালু করেছে? এআই চালিত কোন শহর ভারতের প্রথম এআই চালিত ব্রেথেবল বিল্ডিং ইনিশিয়েটিভ চালু করেছে? আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি। আচ্ছা, এটার অ্যান্সার দিয়ে দিই। এটার অ্যান্সার হচ্ছে মুম্বাই। ঠিক আছে, ব্রেথেবল বিল্ডিং। দেখো বিভিন্ন যে শহরগুলো আছে, শহরগুলোতে এখন প্রচুর পরিমাণে দূষণ হয়,
তো সেই দূষণটাকে কমানোর জন্য বিভিন্ন রকম ভাবনা চিন্তা, ইচ এন্ড এভরিথিং, এই সমস্ত কিছু ব্রেথেবল বিল্ডিং এ কিন্তু করা হয়। এআই চালিত ব্রেথেবল বিল্ডিং, এটা উদ্যোগ চালু করেছে মুম্বাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে 21শে এপ্রিল আমরা যে সিভিল সার্ভিস ডে পালন করি, কেন আমরা 21শে এপ্রিল সিভিল সার্ভিস ডে পালন করে থাকি, তার কারণ হচ্ছে 21শে এপ্রিল 1947-এ সিভিল সার্ভেন্টদের উদ্দেশ্যে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন। সিভিল সার্ভেন্টদের কতটা ইম্পর্টেন্স রয়েছে আমাদের শাসন ক্ষমতার মধ্যে, প্রশাসনিক ক্ষমতার মধ্যে, তার গুরুত্বটাকে তিনি তুলে ধরেছিলেন। ঠিক আছে, কারণ আমাদের সিভিল সার্ভেন্টদের মূল উদ্দেশ্য কি, আমাদের দেশের যে আইন শৃঙ্খলা, প্রশাসনিক ব্যবস্থা, এটাকে কন্ট্রোল করা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে অখণ্ডতা, আমাদের দেশের যে বিভিন্নতা, তার মধ্যে কিন্তু সামঞ্জস্য রাখা। ওকে, তো আমরা 21শে এপ্রিল তার জন্য সিভিল সার্ভিস ডে পালন করি, সিভিল সার্ভেন্টদের যে কাজ, সেই কাজের প্রতি সচেতনতা বাড়িয়ে তোলার জন্য। এইবার 2026 সালের 21শে এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডের যে থিম ছিল, সেই থিম কি ছিল? 2026 সালের ন্যাশনাল সিভিল সার্ভিস ডের যে থিম ছিল, সেই থিম হচ্ছে, বলতে পারো যে আমাদের রাজ্যে, দেশে বিভিন্ন রকমের প্রকল্প চলছে, সেই প্রকল্পগুলোকে মানুষের কাছে, একদম দুয়ারে দুয়ারে প্রান্তিক মানুষের কাছে সেই সমস্ত প্রকল্পকে পৌঁছে দেওয়ার জন্য 2026 সালে থিম রাখা হয়েছিল সিভিল সার্ভিস ডে। ঠিক আছে, তো সেই সিভিল সার্ভিস ডে থিম সম্পর্কে তোমাদের একটু বলে দিই, এক্সাক্ট থিমটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, এক্সাক্ট থিমটা আমারও মনে নেই, আমি একটু জাস্ট দেখে বলে দিচ্ছি। ঠিক আছে, এক মিনিট জাস্ট। দেখো, এটা হচ্ছে আমাদের 2026-এর সিভিল সার্ভিস ডে থিম। কি লেখা আছে? বিকশিত ভারত, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট দ্য লাস্ট মাইল। ঠিক আছে, এটা হচ্ছে 2026-এর সিভিল সার্ভিস ডে থিম। ওকে স্যার, আপনাদের ওখানে ভোট হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, আমার বাড়ি মেদিনীপুর, মেছেদা, পূর্ব মেদিনীপুর, অলরেডি ভোট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখো, the theme for Civil Services Day 2026 celebrated on April 21, Vikshit Bharat, Citizen-Centric Governance and Development at the Last Mile. ওকে, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, এটা তো হয়ে গেছে। ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ, ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? কি হবে রাইট আনসার? ছত্তিশগড় হয়ে যাচ্ছে রাইট আনসার। ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। টাইগার রিজার্ভ আমাদের দেশে কতগুলো আছে? আমাদের দেশে বর্তমানে টাইগার রিজার্ভের সংখ্যা কিন্তু 58। ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ঠিক আছে, 29শে জুলাই আমরা ইন্টারন্যাশনাল টাইগার্স ডে পালন করে থাকি। কোন দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল টাইগার্স ডে পালন করি? ইন্টারন্যাশনাল টাইগার্স ডে আমরা পালন করে থাকি 29 জুলাই। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্যে ভারতে প্রথম কোয়ান্টাম পরীক্ষার সুবিধা চালু হয়েছিল? 14 এপ্রিল, 14 এপ্রিল কোয়ান্টাম পরীক্ষার সুবিধা চালু হয় কোন রাজ্যে প্রথমবার? তো রাইট আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথমবার কোয়ান্টাম পরীক্ষার সুবিধা চালু হয়। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের কোথায়? অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে প্রথম কোয়ান্টাম পরীক্ষার সুবিধা চালু হয়েছিল। নেক্সট দেখো, কোন টেনিস খেলোয়াড় মন্টে কার্লো মাস্টার্স 2026-এর শিরোপা জিতেছেন? কোন টেনিস খেলোয়াড় মন্টে কার্লো মাস্টার্স 2026 এর শিরোপা জিতেছেন? তো রাইট আনসার কি হবে?
জনিক সিনার হয়ে যাবে আমাদের রাইট আনসার, জনিক সিনার। যে টেনিস খেলোয়াড় মন্টে কার্লো মাস্টার্স 2026 এর শিরোপা জিতেছেন তার নাম হচ্ছে জনিক সিনার। ঠিক আছে, জনিক সিনার 2026 এর শিরোপা জিতেছেন মন্টে কার্লো মাস্টার্স। কোন টেনিস খেলোয়াড় মন্টে কার্লো মাস্টার্স 2026 এর শিরোপা জিতেছেন? জনিক সিনার। নেক্সট আমরা চলে আসি 2026 সালের এপ্রিলে সুসান কয়েল কোন দেশের সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? তো 2026 সালে এপ্রিলে সুসান কয়েল যে দেশের সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন, তো তার নাম কি? তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 2026 সালের এপ্রিলে সুসান কয়েল যে দেশের সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? অস্ট্রেলিয়া। সুসান কয়েল যে দেশের সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মহিলা সেনাপ্রধান, অস্ট্রেলিয়ার সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সুসান কয়েল। আগের বার বললেন। প্রজেক্ট সঙ্গম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা চালু করা হয়েছে? প্রজেক্ট সঙ্গম প্রত্যেকে লিখে দাও। কি হবে? দিল্লি হয়ে যাবে আমাদের রাইট আনসার। প্রজেক্ট সঙ্গম এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা চালু করা? ও আগের উইকে বলেছিলাম, আচ্ছা তাহলে ভুল করে চলে এসছে, কোনো চিন্তা করো না। তো দেখো নিউ দিল্লি হচ্ছে আমাদের রাইট আনসার। নিউ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তো প্রজেক্ট সঙ্গম হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ স্টেট? রাইট আনসার হচ্ছে আমাদের নিউ দিল্লি। প্রজেক্ট সঙ্গম এটা নিউ দিল্লির একটি উদ্যোগ। ওকে, নেক্সট দেখো বিশ্ব ঐতিহ্য দিবস এটা প্রতি বছর কোন দিন আমরা পালন করে থাকি? বিশ্ব ঐতিহ্য দিবস। তো বিশ্ব ঐতিহ্য দিবস এটা আমরা প্রতি বছর কোন দিন পালন করি? ওয়ার্ল্ড হেরিটেজ ডে। এটা আমরা 18 এপ্রিল পালন করে থাকি, 18 এপ্রিল। ঠিক আছে, 18 এপ্রিল আমরা ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করে থাকি। 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে এটা আমরা কবে পালন করি? 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করে থাকি, 18 এপ্রিল। নেক্সট আমরা চলে আসি প্রজ্ঞা নামক স্যাটেলাইট ইমেজিং সিস্টেম এটি কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? প্রজ্ঞা নামক স্যাটেলাইট ইমেজিং সিস্টেম এটি যে সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, DRDO থেকে প্রজ্ঞা নামক স্যাটেলাইট ইমেজিং সিস্টেম এটা তৈরি করা হয়েছে। তো প্রজ্ঞা নামক স্যাটেলাইট ইমেজিং সিস্টেম এটি যে সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে DRDO। DRDO, ঠিক আছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে প্রজ্ঞা নামক স্যাটেলাইট ইমেজিং সিস্টেমটি তৈরি করা হয়েছে। নেক্সট দেখো অস্টামার্ক 2 ক্ষেপণাস্ত্র কোন সংস্থা তৈরি করেছে? অস্টামার্ক 2 ক্ষেপণাস্ত্র, অস্ত্রামার্ক 2, অস্ট্রামার্ক 2 ক্ষেপণাস্ত্র, অস্ট্রামার্ক 2 ক্ষেপণাস্ত্র এটি যে সংস্থা থেকে তৈরি করা হয়েছে সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে DRDO। দেখো এই যে অস্ট্রামার্ক 2 ক্ষেপণাস্ত্র এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার। ঠিক আছে, এটা মিরাজ 2000 বলে একটি বিমান আছে সেখানে ইউজ করা হয়। মিরাজ 2000 যে বিমান আছে সেই বিমানে ইউজ করা হয় অস্ট্রামার্ক 2 ক্ষেপণাস্ত্র। আর অস্ট্রামার্ক 1 যে ক্ষেপণাস্ত্র সেটা SU-30, সুখোই এই সমস্ত যুদ্ধ বিমানে ইউজ করা হতো, যার রেঞ্জ ছিল 80 থেকে 90 কিলোমিটার। মানে বিমান থেকে 80 থেকে 90 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে টার্গেট করে ছোঁড়া যেত। আর এটা 250 কিলোমিটার, মানে এখান থেকে 250 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে এই মিসাইলটাকে ছোঁড়া যাবে। বুঝতে পারছো কোন লেভেলের মিসাইল? চলো নেক্সট আমরা চলে আসি
হুসেন সাগর হ্রদ এটি কোন শহরে অবস্থিত? হুসেন সাগর হ্রদ, হুসেন সাগর হ্রদ এটি কোন সাগরে অবস্থিত? রাঘব চাড্ডা, হ্যাঁ রাঘব চাড্ডা তিনি কিন্তু আম আদমি পার্টির নেতা ছিলেন, সেখান থেকে বিজেপিতে জয়েন করে গেছেন, ঠিকই বলেছো। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হবে কিনা জানা নেই, কিন্তু তিনি যদি কোনো পদ পেয়ে যান তখন কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। হুসেন সাগর হ্রদ এটি কোন শহরে অবস্থিত? এটা একটা কৃত্রিম হ্রদ, এটা কিন্তু অবস্থিত হায়দ্রাবাদ শহরে, তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদে এই হুসেন সাগর হ্রদ অবস্থিত। তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদে এই হুসেন সাগর হ্রদ অবস্থিত। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। থারু উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যগুলোতে দেখতে পাওয়া যায়? থারু উপজাতি, থারু উপজাতি প্রধানত ভারতের যে রাজ্যগুলোতে দেখতে পাওয়া যায় সেই রাজ্যগুলোর নাম কি? থারু উপজাতি এটা প্রধানত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এই সমস্ত রাজ্যে দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এই সমস্ত রাজ্যে দেখতে পাওয়া যায় থারু উপজাতির মানুষদের। রিসেন্টলি খবরে এসছে এরা। ঠিক আছে, নেক্সট দেখো, 2026 এপ্রিলে উন্নয়নশীল দেশগুলির দ্বারা চালু করা ঋণ গ্রহীতা প্ল্যাটফর্মের উদ্দেশ্য কি ছিল? তো 2026 সালের এপ্রিল মাসে উন্নয়নশীল দেশগুলি চালু করেছিল একটি ঋণ গ্রহীতা প্ল্যাটফর্ম। সেই ঋণ গ্রহীতা প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? প্রাথমিক উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলোর ঋণ সংক্রান্ত বিষয় সম্পর্কে সমন্বয় ও আলোচনা করতে সক্ষম করা। উন্নয়নশীল যে সমস্ত দেশগুলো আছে সেই উন্নয়নশীল দেশগুলো ঋণ সংক্রান্ত বিষয়ে সমন্বয় সাধন এবং আলোচনা করতে সক্ষম করা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, enable developing countries to coordinate and negotiate debt related matters। 2026 এপ্রিলে উন্নয়নশীল দেশগুলির দ্বারা চালু করা ঋণ গ্রহীতা প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে enable developing countries to coordinate and negotiate debt related matters। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্ডিয়া সব থেকে বেশি লোন নিয়েছে। আচ্ছা চলো নেক্সট আমরা চলে আসি। চেঞ্চু উপজাতি প্রধানত কোন বন অঞ্চলে আমরা দেখতে পাই? চেঞ্চু উপজাতির মানুষদের আমরা কোন বনাঞ্চলে দেখতে পেয়ে থাকি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। চেঞ্চু উপজাতির মানুষদের আমরা কোন অঞ্চলে দেখতে পাই? নাল্লা মালার বনভূমিতে আমরা দেখতে পাই চেঞ্চু উপজাতির মানুষদের, নাল্লা মালার বনভূমিতে। ঠিক আছে, নাল্লা মালার বনভূমিতে চেঞ্চু উপজাতির মানুষদের আমরা দেখতে পেয়ে থাকি। জুয়াং উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? জুয়াং উপজাতি, জুয়াং ট্রাইব, তো এই জুয়াং ট্রাইবের মানুষদের আমরা কোথায় দেখতে পাই? তো রাইট আনসার কি হবে? জুয়াং ট্রাইবদের আমরা কোথায় দেখতে পাই? উড়িষ্যার কেওনঝড় এই সমস্ত যে জেলাগুলো আছে সেই সমস্ত জেলাতে আমরা জুয়াং ট্রাইবের মানুষদের দেখতে পাই। রিসেন্টলি এরা খবর এসেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, সাধনা সপ্তাহ 2026 কোন কর্মসূচির অধীনে পরিচালিত হয়? সাধনা সপ্তাহ 2026 যে কর্মসূচির অধীনে পরিচালিত হয় সেটা হচ্ছে আমাদের মিশন কর্মযোগী। অপশন বি, মিশন কর্মযোগী। তো সাধনা সপ্তাহ 2026 যে কর্মসূচির অধীনে পরিচালিত হয় মিশন কর্মযোগী। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। সাধনা সপ্তাহ 2026 যে কর্মসূচির অধীনে পরিচালিত হয় সেটা হচ্ছে মিশন কর্মযোগী। ঠিক আছে, মিশন কর্মযোগীর অধীনে পরিচালিত হয় সাধনা সপ্তাহ 2026। নেক্সট আমরা চলে আসি। দেখো, এই যে মিশন কর্মযোগী উদ্যোগ এটা কাদের নিয়ে? সিভিল সার্ভেন্টদের নিয়ে কিন্তু একটা উদ্যোগ। সিভিল সার্ভেন্টদের মধ্যে যাতে সিভিল সার্ভেন্টদের ট্রেনিং বিষয়ে একটি উদ্যোগ। ঠিক আছে স্যার, আপনাকে অসুস্থ মনে হচ্ছে? না তো অসুস্থ নই তো আমি একদমই। সত্যি আমাকে অসুস্থ মনে হচ্ছে? হ্যাঁ, একটু লিখে জানাও তো তোমরা। ঠিক আছে ঠিক আছে, না আমি ভয় পেয়ে যাচ্ছি, আমি একদমই অসুস্থ নই। অসুস্থ থাকলে অসুস্থ মনে হচ্ছে বললে ভালো লাগে, কিন্তু না স্যার টায়ার্ড লাগছে। না না আমি টায়ার্ডও নই, কোথায় টায়ার্ড দেখতে পাচ্ছ? না ঠিক আছে, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
মানে অসুস্থ হলে কেউ যদি বলছে হ্যাঁ অসুস্থ মনে হচ্ছে তো ঠিক লাগছে, না হলে। চলো নেক্সট আমরা চলে আসি। তো দেখো যারা সিভিল সার্ভেন্ট রয়েছে তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়ার জন্য একটা সাধনা সপ্তাহ 2026 চালু করা হচ্ছে, যাতে তারা আরো ভালোভাবে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেখানে খুব সুন্দরভাবে কাজকর্ম করতে পারে। ঠিক আছে, ও এবার টায়ার্ড লাগছে। আচ্ছা চলো নেক্সট আমরা চলে আসি। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2026, স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2026 এটা কোন দেশের বিমানবন্দর প্রথম স্থান অধিকার করেছে? স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2026 এ কোন দেশের বিমানবন্দর প্রথম স্থান অধিকার করেছে? তো কি হবে আমাদের রাইট আনসার? স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট 2026 এ যে দেশের বিমানবন্দর প্রথম স্থান অধিকার করেছে সেই দেশের নাম হচ্ছে আমাদের সিঙ্গাপুর। বাহ, ভেরি গুড, ভেরি গুড, সিঙ্গাপুর। আচ্ছা ওয়ার্ল্ড বুক ডে কি 23 এপ্রিল? একদম ঠিক, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে 23 এপ্রিল। প্রত্যেকে এটা খাতায় লিখে নাও, ঠিক আছে? সেদিন আমি ভোট দিতে চলে গিয়েছিলাম, তার জন্য এটা আমি কভার করতে পারিনি। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইটস ডে আমরা কবে পালন করি? 23 এপ্রিল, 23 এপ্রিল, 23 এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে আমরা পালন করে থাকি। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2026 এটা কোন দেশের বিমানবন্দর প্রথম স্থান অধিকার করেছে? সিঙ্গাপুরের বিমানবন্দর প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট আমরা চলে আসি। তো লাম কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো লাম ইনি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? তোলাম কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো রাইট আনসার কি হবে? ভিয়েতনাম হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার, ভিয়েতনাম। তোলাম ইনি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট আমরা চলে আসি। কোন রাজ্য মাখনা বা ফক্স নাট উৎপাদনে শীর্ষস্থানীয়? মাখনা বা ফক্স নাট উৎপাদনে কোন রাজ্য শীর্ষস্থানীয়? তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের বিহার, একদম ঠিক, বিহার, বিহার। ঠিক আছে, চলো আর দুটো কোশ্চেন আমরা করে নিই। প্রতি বছর যে দিনটাকে আমরা বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করে থাকি, বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে কোন দিনটাকে পালন করে থাকি? 10ই এপ্রিল। বিহারের এখন বর্তমান মুখ্যমন্ত্রী কে? সম্রাট চৌধুরী। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী। 10ই এপ্রিল এই দিনটাকে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আজকে। গুজরাটের কোন কোচিং ডিপো ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো হয়ে উঠেছে? দেখো ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো মানে বিষয়টা কি এটা একটু তোমাদের বুঝিয়ে বলি। ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো মানে ধরে নাও একটা কোচিং ডিপোতে প্রচুর পরিমাণে রেল পরিষ্কার করার জন্য জল লাগে, তো সেই জলকে একবার ব্যবহার করার পর আবার সেটাকে পরিশুদ্ধ করে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। তো ইন্ডিয়ার প্রথম যে কোচিং ডিপোটে গুজরাটে সেটার নাম হচ্ছে কঙ্কারিয়া কোচিং ডিপো। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার, কঙ্কারিয়া কোচিং ডিপো। তো গুজরাটের কোন কোচিং ডিপোটি ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো হয়ে উঠেছে? কঙ্কারিয়া কোচিং ডিপো, এটা ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো হয়ে উঠেছে। তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন বি, কঙ্কারিয়া কোচিং ডিপো। ওকে, চলো তো আজকের ক্লাস এতটা অবধি। ক্লাস যদি ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও, যদি ক্লাস মনে হয় যে সত্যি এখান থেকে কিছু শিখতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো ক্লাস সেটা লিখে জানিও। কালকে আবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের ক্লাস রয়েছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। ঠিক আছে, সবাই খুব সুন্দর ক্লাস লিখে দিয়েছো, ভেরি গুড। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রতিদিন সকাল 8টা থেকে 9টা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। টাটা, বাই বাই। সবাই 5 স্টার রেটিং দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থাকবো, তোমরাও খুব ভালো থেকো।
আর ক্লাসের পিডিএফ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি।